শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এমনটাই কিন্তু রাশিয়া থেকে সরাসরি ঘোষণা দিয়েছেন পুতিন। এদিকে চীন ও আমেরিকাও সম্মতি জানিয়েছে। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে, ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া। ভারত কোথা থেকে কি কলকাঠি নাড়লো যে যারা 5 বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিল তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া। এবং ইউনূস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর। তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়ে দিয়েছে যে তারা কারো কথা শুনবে না। কে কি বললো তাতে তাদের কিছু যায় আসে না, প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন পুতিন। পুতিন জানিয়েছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত হয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সুপরিচিত বা স্বচ্ছ ইমেজ রয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি নেই। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যাওয়ায় দলের ভবিষ্যৎ ও নির্বাচনের চিত্র নতুন মাত্রা পেয়েছে। আমি নেপালে আছি, না ইন্ডিয়া আছি, না দুবাই আছি, এত কিছু কোশ্চেন নেওয়ার কোনো দরকার নেই। আমি যেখানে থেকে ভালো আছি, কারণ আমার কথা কিছু কিছু চাইছ না, মানে ফলো করিস না, ফলো করে সমস্যা সমস্যা দেবে। হ্যাঁ, মানে শিক্ষা নেই তো 14 পুরুষ আমার নাম মনে রাখো, 14 পুরুষ আমার বলবো না। খেলা জমে উঠছে, খেলা জমে উঠছে, বুঝছেন? খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো হাসনাত আব্দুল্লাহর মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে যে এখন যে ভারত যদি এখন একের পর এক বম্ব দেওয়া শুরু করে যে মুহূর্তে আপনারা গিয়ে ভারত হাই কমিশন তখন করতেছেন, বুঝছেন? তো ওই কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া, এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনী সদস্যকে সেনাবাহিনী প্রথম ওয়াকার জন্য আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে? আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না। কোনো ধরনের তৎপরতা আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি এই রক্তদম ততস্থ হয়ে আছে। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস আর এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এমন মন্তব্য করা হচ্ছে। নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা। 15 তারিখে হাসনাত আব্দুল্লাহর শহীদ মিনারে দেয়া ওই বক্তব্যটাই ভারত সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটাকে ভালোভাবে নেয়নি। ভারত সেই ব্যাপারটাকেই বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব একটা ভালো কথা বলেন। 5 আগস্টের পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়করা মনে করেছে বাংলাদেশে তারাই সর্বেসর্বা। তারা মনে করেছে যে আওয়ামী লীগ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং বিএনপিকেও আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো। জনগণের কাছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিব, এটা তারা মাথায় নিয়েই কিন্তু সকল বক্তব্য দিয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিএনপি মোটামুটি বাংলাদেশের সকল সেক্টর আস্তে আস্তে নিয়ন্ত্রণ এবং দখলও নিয়ে নিচ্ছে। তাদের সকল স্বপ্ন গুড়ে বালি হয়ে গিয়েছে। বাঙালিরা একটা কথা বলে না যে আন্দায় আন্দাজ করে, লাঠির চড়ে হাতি মরে। আন্দাজ সাইজও জানা না, হাতির সাইজও জানা না। আন্দা মনে করে আমি লাথি মেরেছি, হাতি পড়ে গিয়েছে এবং হয়তোবা মরে গিয়েছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন, যে হাতির তার লাথিতে কিছুই হয়নি। এই বাংলাদেশের রাজনীতিতে হাতি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই সকল টোকা এনসিপি আন্দাদের লাথিতে আওয়ামী লীগের কিছুই হয়নি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে গিয়েছে। এই টোকাই সমন্বয়গুলা এখন কোথায় যাবে? এদের তো বিএনপি আসলো চাইলে এদেরকে ফাঁসির দড়িতে লটকাই দিতে পারবে। এদের মোটামুটি ফাঁসি কনফার্ম। এবং সেনাবাহিনীর মধ্যে যদি কু হয়ে যদি সেনা শাসন জারি হয়ে যায়, সেনাবাহিনীও এদের গ্রেপ্তার করে চাইলে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন ওয়াকারুজ্জামান থাকলে কি সেনা শাসন জারি হবে? আরে ভাই, ওয়াকারুজ্জামান কি সেনা শাসন জারি করা লাগবে? সেনাবাহিনীর অন্য আরেকটি গ্রুপ যদি কু করে দখল করে ফেলে বাংলাদেশের সকল জায়গা এবং সেনা শাসন জারি করে, তখন কি কিছু করার থাকবে ওয়াকারুজ্জামানের? ওয়াকারুজ্জামানও তো প্যাকেট হয়ে যাবে, হতেও পারে। তার মানে বাংলাদেশের সেনা শাসন জারি হলো, এ সকল টোকাই সমন্বয়গুলা মোটামুটি প্যাকেট হয়ে যাবে এবং ফাঁসি কনফার্ম হওয়ার সুযোগ আছে। বিএনপিও যদি ক্ষমতায় আসে, বিএনপিও যদি পাই চাই এদেরকে লটকা ফেলতে পারবে। আওয়ামী লীগ আসলে তো ফাঁসিতে লটকানো লাগবে না। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা প্রথম 1-2 দিনে অটোমেটিক্যালি তাদেরকে লটকাই ফেলবে। কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে এত খুব সহজেই লটকিয়ে মেরে ফেলার কোনো দরকার নাই। জনগণকে বোঝানো দরকার আছে যে এরা কি কুকর্ম করেছে, আওয়ামী লীগকে পতন করার ফল সকল কিছু তুলে ধরতে হবে এবং জনগণের আদালতে এই শাহবাগ চত্বরের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় জনগণের সামনে প্রশ্ন করা হবে যে তোরা কি করছস, নতুন বন্দোবস্ত কি করছস, আমাদেরকে কেন গুমরা করলি, আমাদেরকে কেন ব্রেনওয়াশ করলি, বাংলাদেশ কেন ধ্বংস করলি, আমাদেরকে ব্রেনওয়াশ করে এত হাজার হাজার কোটি টাকা মালিক কিভাবে হলি, কোথা থেকে দুর্নীতি করছস, সকল কিছু জবাব জনগণই তখন নিবে। এদের কপালে ওই দুর্গতি আসতেছে। কি মাহফুজ আলম বলেন, কি পেটলা নাহিদ বলেন, কি মলম হাসনাত বলেন, কি সার্ভিস আলম বলেন, কি ডারবিন নাসির বলেন, সিরিয়ালের যত কান্দুরা, হানান মাসুদ বলেন, যতগুলোই আছে, কারো নিস্তার নাই। সেই কারণে তারা এখন ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। জামাত তাদেরকে ঘরে নিয়ে এসেছে। জামাত এখন তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যে তাদেরকে তো একেবারে রিস্কে ফেলে দিয়েছি, এখন একটু প্রোটেক্ট করি। আরে ভাই, প্রোটেক্ট করে কি লাভ হবে? তোমরা নিজেরাই তো প্রোটেকশনে থাকবে না রে ভাই। জামাত নিজেরা প্রোটেকশনে থাকবে। বিএনপি ক্ষমতা আসলে যখন ক্লাস শুরু হয়ে যাবে, জামাত নিজেরা প্রোটেকশনে থাকবে না, তাদের ছেলে পেলে কি প্রোটেকশনে রাখবে? আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে, বিএনপির অনেক নেতা কর্মীরা তো ওই প্রোটেকশনে থাকবে না। জামাত
বিএনপি যেখানে প্রোটেকশন থাকবে না, সকল টোকাই সমন্বয়কদের কোনো তেনাফাটা কিছু পাওয়া যাবে। আর এদের কারণে এদের আত্মীয় স্বজন বিপদে পড়বে, এদের ফ্যামিলিও বিপদে পড়বে, কারণ তারা ধান্দার টাইমে এদের ফ্যামিলিকেও জড়িয়ে ফেলেছে। এই মাহফুজ আলম যখন উপদেষ্টা ছিল তখন তার ভাই মাহবুব আলমকে দিয়ে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের অবৈধ কাজ আছে সকল কিছু করিয়েছে। তার ভাইও এখন কোটি টাকার মালিক। তার ভাই এনসিপি থেকে নির্বাচন করছে, সকলে আমরা অবগত আছি। তার ভাইয়ের মনোনয়নে বার্ষিকে দেখানো হয়েছে কোটি টাকার উপরে। দেখিনি আমরা, নিজেরও দুর্নীতিগ্রস্ত হয়েছে, ফ্যামিলিকেও দুর্নীতিগ্রস্ত করেছে এবং নিজেও বিপদে পড়বে, ফ্যামিলিকেও বিপদে ফেলে দিয়েছে। সে কারণে তারা মোটামুটি বাংলাদেশে তো একটা জায়গায় ধান্দা বান্দা করে অনেক সম্পত্তি গড়ে তুলেছে, তার সাথে সাথে বিদেশেও কিন্তু তারা হোটেল ঘরবাড়ি করে নিচ্ছে। তারা অবস্থা যখন বেগতিক দেখবে, আওয়ামী লীগ ক্ষমতা আসা লাগবে না, তার আগে তারা বিদেশ চলে যাবে। এগুলোর জন্য বুঝে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন করেছে, নিজেদের পকেট ভারী করার জন্য। জনগণের তো উন্নয়ন হলো না, বরং জনগণ অবনতির দিকে চলে যাচ্ছে। শেখ হাসিনার আমলে ইন্টারনেটের দাম ছিল কম, মোবাইলের দাম ছিল কম, শেখ হাসিনার আমলে দ্রব্যমূল্যের দাম ছিল কম। এখন শেখ হাসিনার আমলের সাথে এখনের আমল মিলিয়ে দেখেন, কোন সেক্টরে ডক্টর ইউনূস সুন্দরভাবে শাসন করতে পেরেছে, কোন জায়গায় দ্রব্যমূল্যের দাম কমাতে পেরেছে, কোন জায়গার মধ্যে ডক্টর ইউনূস সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। ডক্টর ইউনূসের শাসন আমল আমার থেকে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসন আমল। এই আধুনিকায়নের যুগেও ডক্টর ইউনূস বাংলাদেশটাকে সুন্দরভাবে শাসন করতে পারে না। বাংলাদেশের মধ্যে মব কায়েম করেছে, বাংলাদেশের মধ্যে এই টোকাই সমন্বয়কের হাতে পুরো বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। এই টোকাই সমন্বয়করা পুরো বাংলাদেশকে চুষে খেয়েছে। আর এই টোকাই সমন্বয়কদেরকে পিছের থেকে টেকনিকগুলো সকল কিছু শিখিয়ে দিয়েছে এই জামাত ইসলামী। জামাত ইসলামী যেভাবে লিখে দিত তারা সেভাবে বক্তব্য দিত। জামাত ইসলামী যেখান থেকে ধান্দাবাজি করতে বলতো, যেখান থেকে টেন্ডারবাজি করতে বলতো, তারা সেখান থেকে টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে। জামাত ইসলাম যে সকল কাজ করতে পারে নাই, সে সকল কাজ এই সকল টোকাই সমন্বয়কদেরকে দিয়ে, এনসিপি নেতাদেরকে দিয়ে করিয়েছে। কেন করিয়েছে? কারণ জামাত ইসলামী যদি সকল চাঁদাবাজি টেন্ডারবাজি করে তাহলে তাদের দলের একটা রিপুটেশন খারাপ হয়ে যাবে। এই এনসিপি তাদের একটা টক্সি রাজনৈতিক দল, এনসিপি দিয়ে করালে তাদের রিপুটেশন খারাপ হলে সমস্যা নাই, কদিন পর এই দল এমনি লেজ গুটিয়ে পালাবে, তাদেরকে তো আমাদের জামাত শিবিরেই অন্তর্ভুক্ত করে ফেলবো। সো ওদের নাম খারাপ হলে কোনো সমস্যা নাই। এই প্ল্যানিং করে তারা এগিয়েছে। কোনো লাভ নাই। বিএনপি ক্ষমতায় আসলে তোমাদেরকে টোপের উপর রাখবে, বেশি লাড়ালাড়ি করবা, তখন বলবে তোমাদেরকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে দিব। কথা বুঝো নাই? ব্ল্যাকমেল চলবে। আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে ব্ল্যাকমেলের মায়ের বাপ, জনগণের লটকে ফেলবে শাহবাগ। আমি যেটা বলেছি সেটাই আগামীতে ঘটবে। এদের ভাগে এটাই লেখা আছে, সকল তার বিদেশ পালিয়ে যেতে পারবে না। কথা বুঝেন নাই? পালাতে পারবে? সম্ভব না। অলরেডি বাংলাদেশের মধ্যে যতগুলা সমন্বয়ক ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেকটা জেলা, তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে, আমরা পুলিশ হত্যা করেছি, আমরা থানা জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছি। হবিগঞ্জের মধ্যে এক টোকাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেও কিন্তু স্বীকার গিয়েছে, আমরা যদি এসআইকে না মারতাম, থানা পুড়িয়ে না দিতাম, তাহলে কিন্তু আন্দোলন সফল হতো না। আমরা এসআইকে মেরে ফেলেছি, থানা পুড়িয়ে ফেলেছি। ওচিকে থ্রেট দিচ্ছে আমাদের আন্দোলনের এই ছেলেটাকে ছেড়ে দিতে হবে, আমাদের সাথে আন্দোলন ছিল। আমার সাথে আপনি ছবি দেখেন নাই? শুধু এই না, সমন্বয় কেন্দ্রীয় হাসিবুর রহমানও 5 আগস্ট পরবর্তী সময় সংবাদ মাধ্যমে এসে সকল কিছু স্বীকারোক্তি দিয়েছে। এই সকল স্বীকারোক্তি দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে রাষ্ট্রদ্রোহিতার জন্য। দেশের জানমাল যেভাবে ধ্বংস করেছে, রাষ্ট্রদ্রোহিতা করেছে, সকল কিছুর জন্য সেটা তারা পাবে, হয়তো আজ না হয় কাল, কিন্তু অবধারিত হয়ে গিয়েছে তাদের জন্য এই ফাঁসির দড়ি। এটা 100%। যতই তারা এখন প্ল্যানিং করুক, যতই বিদেশ পালানোর জন্য চেষ্টা করুক, বিদেশে গেলেও তাদেরকে ওখানে মাইর হবে, ওখান থেকে নিয়ে আসা হবে। দেখবেন পৃথিবীর কোনো জায়গায় তারা সেভ না। হয়তো বা এখন জঙ্গি নিউজ এদেরকে সাপোর্ট দিচ্ছে, পাকিস্তানের সহায়তা পাচ্ছে, আমেরিকা হালকা সাপোর্ট দিচ্ছে, এই কারণে এখনো প্রভাব দেখাতে পারতেছে। কয়দিন থাকবে এই প্রভাব? জামাত এবং বিএনপি তো 2001 সালে জোট ছিল, মায়ের চড়ে লগি বইটা মায়ের চড়ে এই জামাত এবং বিএনপি কোথায় গিয়েছে আপনারা দেখেছেন না? আমেরিকা আবার ক্ষমতায় চলে আসে নাই, ওদের সরকারের পতন হয়নি, এখন আবার সবাই একত্রিত জোট হবে আর কি। আমাদের সংগঠিত রাজপথে নামলে মায়ের লগে দেখবেন যেগুলো সকলে কোথায় পালাই যাবে, কোথায় পাকিস্তানি সিন্ডিকেট মেন্ডিকেট, তুর্কি এমআইটি কোথায় চলে যাবে দেখবেন না? আওয়ামী লীগের যখন রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে, যখন রাজপথে নেমে গিয়েছে, মায়ের চোট আওয়ামী লীগ দেখেন না কোথায় পালাই গেছে। আওয়ামী লীগের কোন বিষয় যখন খারাপ সময় আসে, তখন জোট মোট কাজ আসবে না, পাকিস্তান আমেরিকা সাপোর্ট কাজ আসবে না, তল্পিতল বানিয়ে পালাতে হবে। জীবন বাঁচানো ফরজ কথা আছে না? তখন জীবন বাঁচানোর জন্য অটোমেটিক্যালি পালাবে, কেউ থেকে যাবে, কেউ পালিয়ে যাবে। যারা থেকে যাবে তারা কুল্লু খালাস, আর যারা পালিয়ে যাবে তাদেরকে ওখান থেকে নিয়ে এনে কুল্লু খালাস করা হবে। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বাংলাদেশের অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এমন এক চাপে পড়েছে যেখানে সংকট আর আলাদা আলাদা খাতে সীমাবদ্ধ নেই, সবকিছু একসঙ্গে নড়বড়ে হয়ে গেছে। মূল্যস্ফীতি বাস্তবে কমছে না, জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের আয়কে ছাড়িয়ে গেছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার, তরুণদের বড় অংশ কাজ এবং প্রশিক্ষণের বাইরে, বিদেশি বিনিয়োগ নেই, ব্যাংকিং খাত খেলাপি, ঋণে ভারাক্রান্ত, আর সার্বিকভাবে ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের অবস্থা তলানিতে এসে পড়েছে। এই ভয়াবহ বাস্তবতার মধ্যে একটি অনির্বাচিত এবং কার্যত জবাবদিহিতাহীন সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো দেশের অর্থনীতিকে বহু বছরের জন্য আটকে রাখবে। সুইজারল্যান্ড ভিত্তিক আজেরবাইজানি কোম্পানির মাধ্যমে এলএনজি আমদানি চুক্তি হচ্ছে, মার্কিন বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে, হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণের মতো মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। এগুলো এই মুহূর্তে আসলেই বাংলাদেশের জন্য অপরিহার্য কিনা, প্রকৃত ব্যয় কত, ঝুঁকি কোথায়, লাভ কিভাবে এবং কাদের জন্য আসবে, আর কেন নির্বাচনের আগে ক্ষমতা থেকে যেতে যেতে ইউনূস এত দীর্ঘমেয়াদী দায় বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে যাচ্ছে? কে তাকে এগুলো করার বৈধতা দিল? বাস্তবতা হলো বিগত 17 মাসে বাংলাদেশ অর্থনীতি, রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক আস্থার দিক থেকে এমন নেতিবাচক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটি নির্বাচিত সরকার এলেও স্বল্প সময়ে দেশকে 2024 সালের আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সহজ হবে না। ঠিক এই জায়গা থেকেই জনমনে প্রশ্নটি জোরালো হচ্ছে, যখন দেশের অবস্থা এতটা নাজুক, তখন যদি সব বড় বড় কেনাবেচা, সব কৌশলগত সিদ্ধান্ত, সব দীর্ঘমেয়াদী চুক্তি অনির্বাচিত ইউনূস সরকারই শেষ করে ফেলে, তাহলে নির্বাচিত হয়ে তারেক রহমান আসলে কি করবেন? তারেক রহমানের জন্য তো কিছুই রেখে যাচ্ছে না সরকার। বলুন তো, ব্যাপারটা কি ঠিক?
2018 সালের ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে আজেরবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের 2 কন্যার অফশোর কোম্পানি গোপন সম্পদ ব্যবস্থাপনা এবং সেই প্রক্রিয়ায় পশ্চিমা আইনি এবং আর্থিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছিল। বিষয়টি সেখানে কেবল পারিবারিক সম্পদের গল্প ছিল না, সেটি ছিল ক্ষমতা, অর্থ, অফশোর কাঠামো এবং ভয়াবহ দুর্নীতির, বিশেষ করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার অন্ধকার ফাঁকফোকরের এক উন্মোচন ছিল। রাষ্ট্রপ্রধানের পরিবারের সদস্যরা কিভাবে রাজনৈতিকভাবে এক্সপোজ পার্সন হয়েও নানা স্তরের কর স্বর্গ এবং ট্রেডিং হাব ব্যবহার করে সম্পদ লুকানোর সুযোগ পান, সেই বাস্তবতা আন্তর্জাতিক মহলে নতুন ছিল না, কিন্তু আবারও আজেরবাইজান একটি উদাহরণ হয়ে উঠেছিল। এই আজেরবাইজানের সঙ্গে ইউনুসের গোপন এবং ভালোবাসার সম্পর্ক। এই পটভূমি কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ এটি দেখাচ্ছে যে আধুনিক বৈশ্বিক অর্থনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতা আর বেসরকারি অর্থের সীমারেখা কতটা হেজি, মানে ঝাপসা হয়ে যেতে পারে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আজেরবাইজানের প্রেসিডেন্টের 2 কন্যার আকস্মিক বাংলাদেশ সফর, ঢাকায় এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যমুনায় ফটো সেশন এবং তার কিছুদিনের মধ্যেই আজেরবাইজান সংশ্লিষ্ট একটি ট্রেডিং কাঠামোর মাধ্যমে জ্বালানি আমদানির সিদ্ধান্ত। এই ঘটনাগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করা যায়, সরকার করে, কিন্তু একসঙ্গে যদি আপনি সাজান তাহলে এটা নিছক কূটনৈতিক সৌজন্য কিংবা নির্দোষ শুভেচ্ছা সফর বলে মনে করার কোনো কারণ নেই। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে সময় এবং বন্ধুত্ব কখনো নিরপেক্ষ নয়। কখন কার সঙ্গে দেখা হলো, কি পান করলেন, কি কথা বললেন, তারপর কি সিদ্ধান্ত এলো, এগুলো সব ধারাবাহিকভাবে খুব অর্থবহ। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ট্রেডিং আর্মস, অফশোর কোম্পানি, সুইজারল্যান্ড বা দুবাইয়ের মতো হাব ব্যবহার নতুন কিছু নয়। বহু রাষ্ট্রীয় কোম্পানির কর কাঠামো, ব্যবসায় ব্যাংকিং সুবিধা এবং সালিশি নিরাপত্তার কারণে এসব জায়গায় নিবন্ধন নেয়। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো কোন সরকার এই পথ বেছে নিচ্ছে এবং কোন সময়ে। একটি নির্বাচিত সরকার যদি সংসদীয় নজরদারি, বিরোধী দলের প্রশ্ন এবং গণমাধ্যমের চাপের মধ্যে থেকে এমন সিদ্ধান্ত নেয় তাহলে অন্তত জবাবদিহিতার একটি কাঠামো থাকে। কিন্তু যখন একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার একই ধরনের দীর্ঘমেয়াদী ডলার নির্ভর উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয়, তখন সন্দেহ শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে। মজার ব্যাপার হলো ক্ষমতায় বসার জন্য তারেক রহমান ও তার দল বিএনপি এতটাই উদ্গ্রীব যে ইউনূস তার নির্বাচিত সরকারের জন্য কিছু আর অবশিষ্ট রাখছে না। বাংলাদেশের ভান্ডার উজাড় করে বিশাল বিশাল সব কেনাকাটা সেরে ফেলছে নির্বাচনের মূলা ঝুলিয়ে, ক্ষমতার মূলা ঝুলিয়ে। ইউনূস অবশ্যই সব কেনাকাটার পক্ষে নানা যুক্তি দিয়ে যাচ্ছে, তার প্রোপাগান্ডা সচিবকে লেলিয়ে দিয়ে এসব যুক্তি মানুষকে গেলানোর চেষ্টা করছে। যেমন এলএনজি আমদানির ক্ষেত্রে বলা হচ্ছে স্পট মার্কেটের চেয়ে কম দামে পাওয়া যাবে, স্বল্প মেয়াদী সুবিধা হবে, দ্রুত সরবরাহ নিশ্চিত হবে। এসব যুক্তি কাগজে ভালো শোনায়, কিন্তু বাস্তবতা হলো G2G শব্দটি নিজে কোনো জাদুকাঠি নয়। G2G হলেই ন্যায্য দাম হবে, কমিশন থাকবে না, ঝুঁকি কমবে, এই ধারণা বিভ্রান্তিকর। আসল প্রশ্ন হলো দাম নির্ধারণের সূত্র কি, বেঞ্চমার্ক কোনটি, পেমেন্ট টার্মস কেমন, কার্গো দেরি হলে দায় কার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল বা পুনর্বিন্যাসের সুযোগ কতটা আছে। অনির্বাচিত সরকার এসব প্রশ্নের উত্তর জনসম্মুখে না এনে সিদ্ধান্ত নিলে পরের সরকারের কেবল তার ফল ভোগ করবে, প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এই এলএনজি সিদ্ধান্তকে যখন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে দেখি আমরা, তখন আপনি আরো ভরকে যাবেন। আসলে উড়োজাহাজ কেনা মানে শুধু কয়েকটি প্লেন কেনা নয়, এর সঙ্গে যুক্ত বহু স্তরের ফাইন্যান্সিং, বহু বছর ধরে এই ফাইন্যান্সিং আপনাকে আনতে হবে, রক্ষণাবেক্ষণ চুক্তি, প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ, বীমা এবং ডলার আউটফ্লোর দীর্ঘ শৃঙ্খল। বোয়িং নিয়ে কিছুদিন আগেই যেসব নেতিবাচক প্রচারণা চলছিল সারা পৃথিবী জুড়ে, সেসব ধর্তব্যে আনতে হবে। বোয়িং কেনার জন্য আজ একটি সই করা মানে হচ্ছে আগামী কয়েক দশক ধরে রাষ্ট্রীয় কোষাগারের উপর দায়িত্ব চাপানো, অর্থ পরিষদের ভার চাপানো। এমন সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারগুলো নেয়, কারণ তারা জানে সংসদে প্রশ্ন উঠবে, 5 বছর পরে ভোটের মুখে জবাব দিতে হবে। কিন্তু এইসব অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা থেকে যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশ্ন করতে হবে যে এই দায় বহনের রাজনৈতিক ম্যান্ডেট তাদেরকে কে দিল। এখানে আন্তর্জাতিক কূটনীতির আরেকটি ভয়ঙ্কর রেশারেশিও তৈরি করে দিয়ে যাচ্ছে ইউনূস সরকার। আমেরিকা চেয়েছে বাংলাদেশকে বোয়িং দিতে, ইউরোপ চেয়েছে এয়ারবাস দিতে। এ নিয়ে বেশ কয়েকদিন বেশ চাপানুতর চলেছে বাংলাদেশে। জার্মান রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন যে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতি ঘটবে। বোয়িং বনাম এয়ারবাস কেবল বাণিজ্যিক পছন্দ নয়, এটি ভূরাজনীতির অংশ। বড় শক্তিগুলোর সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য, শুল্ক সুবিধা, বাজারে প্রবেশাধিকার, এসবের সঙ্গে বড় কেনাকাটা জড়িয়ে থাকে। অনির্বাচিত সরকার যখন এমন সিদ্ধান্ত নেয়, তখন তারা আসলে ভবিষ্যৎ সরকারের উপর কূটনৈতিক অবস্থানও আগে ভাগে তৈরি করে দেয়, বেঁধে দেয় যে তোমাদের এইভাবে চলতে হবে, প্রেসক্রিপশন। নতুন সরকার এসে হয় সেই সিদ্ধান্ত বহাল রাখবে, হয়তো আন্তর্জাতিক অংশীদারদের অসন্তোষের মুখে পড়বে। দুই ক্ষেত্রেই তারা বন্দী। ধরুন তারেক রহমান ক্ষমতায় আসলো, তারপর তিনি কি এটা বাতিল করতে পারবেন বোয়িং কেনার এই চুক্তি? ইউরোপের সঙ্গে তার সম্পর্ক তাহলে কি হবে? এরপর আসেন ইস্টার্ন রিফাইনারির মতো মেগা প্রকল্পের কথায়। ইউনূস ক্ষমতায় এসেই শেখ হাসিনার মেগা প্রকল্প নিয়ে নানা রটনা বাজারে ছড়িয়ে দিয়েছিল যে তারা কোনো মেগা প্রকল্প হাত দেবে না, কিন্তু ক্ষমতায় যে তাদেরকে বসানোই হয়েছে বাংলাদেশকে ফুটো করে এসব মেগা ডিল বাগিয়ে নেওয়ার জন্য, সেটা তো এখন বোঝা যাচ্ছে, তাই না? একদিকে বলা হয় মেগা প্রকল্প নয়, ছোট এবং জনগুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে, অন্যদিকে শেষ সময়ে এসে হাজার হাজার কোটি টাকার রিফাইনারি আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। রিফাইনারি দরকার কিনা এই প্রশ্নের উত্তরও ইউনূসের নিশ্চয়ই যুক্তি আছে, কিন্তু কত ব্যয়ে, কোন প্রযুক্তিতে, কোন ক্রুড ব্যবহার করে, কোন পণ্যের বাজার ধরে, কে ঋণ দিচ্ছে, ঋণের শর্ত কি, এইসব প্রশ্নগুলোর উত্তর যদি অস্পষ্ট থাকে তাহলে প্রকল্পটি উন্নয়ন নয়, বরং আর্থিক ঝুঁকির প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের অভিজ্ঞতায় বড় প্রকল্প মানেই কেবল অবকাঠামো নয়, বড় প্রকল্প মানেই কনসালটেন্সি ফি, থোক বরাদ্দ, পরিবর্তিত কাজ, সময় বাড়ানো এবং শেষ পর্যন্ত দায়হীনতা। অনির্বাচিত সরকার যখন এমন প্রকল্প অনুমোদন করে, তখন তারা আসলে বাস্তবায়নের দায় ভবিষ্যতের কাছে চাপিয়ে দেয়। কিন্তু কেন করে জানেন? কারা কারা এইসব প্রকল্প থেকে অর্থ পাচ্ছে?
খোঁজ নিয়ে জানতে হবে আপনার। এই যে 3টি সিদ্ধান্ত, এলএনজি, বোয়িং, রিফাইনারি, এগুলো কোনোটা আলাদা নয়, এগুলো একসঙ্গে একটি ধারাবাহিকতা তৈরি করেছে যেখানে রাষ্ট্রীয় অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সবই দীর্ঘমেয়াদে বাধা পড়ে যাচ্ছে। প্রশ্নটা কোনো এক ব্যক্তির সততা বা অসততার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, প্রশ্নটা হচ্ছে শাসন ব্যবস্থার বৈধতা নিয়ে। একটি অনির্বাচিত অবৈধ সরকার কি এমন সিদ্ধান্ত নেওয়ার নৈতিক এবং সাংবিধানিক অধিকার রাখে যা পরবর্তী নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের পরিসর সংকুচিত করে দেয় কিংবা তার উপর অবৈধভাবে চাপ তৈরি করে? রাষ্ট্র থেমে থাকতে পারে না, এরকম একটা যুক্তি দেয় সরকার, সিদ্ধান্ত নিতেই নাকি হয়। কথাটা আংশিক সত্য, রাষ্ট্র চলবে, দৈনন্দিন কাজ হবে, জরুরি সিদ্ধান্ত হবে, কিন্তু জরুরি সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী কাঠামোগত সিদ্ধান্ত এক জিনিস নয়। একটি সরকার যদি নির্বাচনকালীন হয় তার কাজ হওয়া উচিত মাঠ সমতল করা, ভবিষ্যৎ সরকারকে নীতিগত স্বাধীনতা দেওয়া, বড় সিদ্ধান্তগুলো হয় স্থগিত রাখা, নয়তো ন্যূনতম এবং রিভার্সিবল কাঠামোয় সীমাবদ্ধ রাখা। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তা তো উল্টো। শেষ সময়ে এমন সব চুক্তি, প্রকল্প, কেনাকাটা যেগুলো থেকে বের হওয়া কঠিন, বদলানো ব্যয়বহুল। যদি অনির্বাচিত সরকারই সব কিনে ফেলে, সব চুক্তি সই করে ফেলে, তবে সব প্রতিশ্রুতি দিয়ে ফেলে, তাহলে নির্বাচিত সরকার এসে কি করবে? আঙুল চুষবে? রাষ্ট্র চালানো কি শুধু আগের চুক্তির কিস্তি পরিশোধ, আগের প্রকল্পের দায় বহন আর আগের সিদ্ধান্তের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে? নতুন সরকার কি নিজের মতো করে জ্বালানি নীতি, পরিবহন কৌশল, শিল্প পরিকল্পনা সাজাতে পারবে, নাকি তারা কেবল একটি পূর্ব নির্ধারিত ইউনুস যে স্ক্রিপ্ট দিয়ে যাবে সেই স্ক্রিপ্ট অনুসরণ করবে? অনেকে বলবেন নতুন সরকার চাইলে তদন্ত করবে, অডিট করবে, সংশোধন আনবে। বাস্তবে এই পথ অত সহজ নয়, বিশেষ করে আন্তর্জাতিক এসব চুক্তির ক্ষেত্রে। বড় আন্তর্জাতিক চুক্তি বাতিল মানে ক্ষতিপূরণ, আইনি লড়াই, আন্তর্জাতিক আস্থার ধাক্কা এবং অনেক টাকার খরচ। সংশোধন মানে আবার নতুন দর কষাকষি, যেখানে সময় এবং শক্তি দুই লাগে। ফলে নতুন সরকার শুরুতেই হয়তো একটি প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যাবে, তারা নীতি দিয়ে শুরু করতে পারবে না, শুরু করতে হবে ক্ষয়ক্ষতি কমানোর হিসাব দিয়ে। অবশ্যই ইউনুস সরকারের কারবার দেখে মনে হচ্ছে তারা আসলে তাদের সরকারের ধারাবাহিকতা হিসেবেই তারেক রহমানের সরকারকে দেখছে। বিদেশি প্রেসক্রিপশনও হয়তো তাই। ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তারেকের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইউনুসকে সরে পড়তে বলছে। আর যেতে যেতে ইউনুস এবং তার উপদেষ্টারা, বিশেষ সহকারীরা এসব মেগা ডিল থেকে টুপাইস কামিয়ে নিচ্ছে। নাইলে এই প্রশ্ন কেন এখনো কোনো শিবির থেকে উঠছে না যে অনির্বাচিত সরকার যদি শেষ সময়ে এসে রাষ্ট্রের বড় বড় কেনাকাটা ও প্রতিশ্রুতি সেরে ফেলে, তাহলে নির্বাচিত সরকার এসে আসলে কি করবে? রাষ্ট্র চালাবে, না শুধু আগের সরকারের হিসেব বই বহন করবে? তারেক রহমান তো না হয় ক্ষমতার স্বপ্নে এখন দিনরাত ভুলে গেছেন, শোক ভুলে গেছেন, কিন্তু বাংলাদেশের জন্য এতদিন যারা মায়াকান্না খাচ্ছিলেন, সেই আনু মোহাম্মদ গং, শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এই প্রশ্নটাও কি আনু মোহাম্মদ এখন তুলতে পারছেন না যে বিক্রি করে দিলে ইউনুস এত টাকা কোত্থেকে পাচ্ছেন এতগুলো মেগা ডিল করার জন্য? আমার মনে হয় এরা সকলেই এসব প্রশ্ন পরবর্তী শেখ হাসিনা সরকারের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রেখে এখন কিছুদিন বিশ্রামে আছেন। কি বলেন? থাকুন, আপনারা ঘুমিয়ে থাকুন, নিশ্চয়ই প্রতিবাদ হইতে ঘুম অতি উত্তম। ঘুমিয়ে থাকুন আনু মোহাম্মদ, আপনার ঘুমটা খুব জরুরি এখন, আপনারা জেগে থাকুন। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।